আচ্ছা, শোনা যাচ্ছে? আমি কয়েকজনকে অনলাইন দেখছি তাই জিজ্ঞেস করছি। একটু যদি লিখে দাও। আচ্ছা, শোনা যাচ্ছে তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর কনফার্মিং। আমি আসলে ৬ টায় শুরু করার কথা। ২ মিনিট দেরি হলো। মিলান ভঞ্জ ইজ ওয়াচিং। মিলান, আমি তোমাকে চিনি। তমাল চ্যাটার্জি চিনি। আ যাই হোক, অর্ণব সেনগুপ্ত। ওকে। আ ও অনিন্দিতা। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কালকে when you said, I just thought that I will do that. And after that, I have got few other requests. So then I decided to do this one. এনিওয়ে, যাই হোক, আমি একটু দেরি হয়ে গেল এই জিবি সিনড্রোম নিয়ে একটু আলোচনা করার জন্য। আর আমার যে টপিকটা আমি আজকে যেটা দিয়ে শুরু করছি সেটা হলো যে বেসিক্যালি এটার কোনো পাবলিক হেলথ কনসার্ন আছে কিনা। আহ তো সেই টপিকটা দিয়ে আমি শেষ করব। আমি শুরু করি একটা গল্প দিয়ে। সেটা খুব ইম্পর্টেন্ট। আহ আমার এক কেনেডিয়ান বন্ধুর গল্প। সে, তার নাম ইভলিন, এবং এটা সত্যি ঘটনা। যদি গুগলে সার্চ করো তাহলে দেখতে পাবে যে ইভলিনের স্টোরি আছে। এবং ইভলিন প্রত্যেকটা দিন ডকুমেন্ট করেছিল যখন তার এই জিবি সিনড্রোম হয়েছিল। এর সঠিক উচ্চারণটা অ্যাকচুয়ালি গেইয়ান বোরে সিনড্রোম, এটা ফ্রেঞ্চ নাম। এটা কোনো গুলেনবাড়ি, গিলেনবেরিয়ের, গিলাবেরি এসব কিছু নয়। আহ তো যাই হোক, আমি চেষ্টা করবো জিবি সিনড্রোমে বলতে, এটাই সুবিধা হয়। আহ তো ইভিলিনের যে গল্পটা দিয়ে আমি শুরু করছি, ইভিলিনের যেটা হয়েছিল 2016 সালে, সেটা হলো যে এক্স্যাক্টলি আমাদের বারাসাতের অরিত্র মণ্ডলের যে স্টোরি, সেটারই আর কি একটা আগের ভার্সন। ইভিলিন সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ দেখে যে হাত পায়ে অসাড় হয়ে গেছে, হাত পায়ের আঙ্গুল একসাথে, একসাথেই দুটো হাত এবং দুটো পায়ের আঙ্গুল অসাড়, পা ফেলতে অসুবিধা হচ্ছে। ও বলেছে যেটা, যে মনে হচ্ছে যেন স্পঞ্জের উপর দিয়ে হাঁটছি। তো তখন ওর মনে হলো সামথিং ইজ রং। তো ও সঙ্গে সঙ্গে আর কি ডাক্তারের কাছে যায়, তখন আইসিইউতে যায়নি। তো যেটা হয় যে ডাক্তার জিজ্ঞেস করলো যে আচ্ছা, হাত পা ঝিনঝিন করছে, একটু অসাড় হচ্ছে, তাহলে ওষুধ লিখে দিচ্ছে, এই ওষুধটা খাও, দেখো কমে যাবে। কিন্তু যেটা দেখা যায় পরের দিন সকালে, ও যেটা বলেছে যে শুধু হাত পা কেন, হাত পার সাথে সাথে ওর কোমরে প্রচন্ড ব্যথা। মানে ব্যাপারটা হচ্ছে ও তখন আর দাঁড়াতে পারছে না। তো 24 ঘন্টার মধ্যে এরকম ভাবে ও যখন দাঁড়াতে পারছে না, ও সেটা ফিল করলো। তখন ও বুঝতে পারলো যে এটা খুব একটা স্বাভাবিক কিছু লাগছে না। জেনারেলি এই ধরনের একটা প্যারালাইটিক ব্যাপার যখন আসে আমাদের মাথার মধ্যে, তখন মানে আমাদের কি কোথাও স্ট্রোক হলো বা কিছু হলো বা কোনো এনসেফালাইটিস টাইপের কিছু হয়েছে কিনা, কিন্তু ওর কোনো সিমটমস ছিল না। তো সেটা খুব বেশি একটা, বেশ একটা রহস্যজনক ব্যাপার যে হঠাৎ করে আমার কি হলো। এবং সে আগের দিনও কলেজে গেছে। তখন একটা সুবিধা হয় যে ওর কাজিন ছিল ডাক্তার, ও তাকে ফোন করে এবং সে তখন ওকে বলে যে তোমার এই গিয়ান বারে সিনড্রোম হয়েছে। তো এই গিয়ান বারে সিনড্রোমের জন্য তুমি যেটা করবে, তুমি শিগগিরই কানাডায়, হয়তো অনেকেই জানবেন যে সঙ্গে সঙ্গে আইসিইউ তে ভর্তি নেয় না। হ্যাঁ, অনেকটা ওয়েটিং টাইম থাকে। ওকে বলে যে তুমি যাও এবং তুমি দুটো তিনটে কথা বলবে। সেই কথাগুলোর মধ্যে কি আছে না, যে প্রথম কথাই হচ্ছে যে আমার 2 সপ্তাহ আগে একটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল, মানে আমার একটা পেট খারাপ হয়েছিল, যেটাকে আমরা রক্তামাশা বলি, বা খুব বাজে রকমের পেট খারাপ, এবং সেটা সেরেও যায়। তারপরে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি আমার এই হাত পা ঝিনঝিন করছে। এবং আমার পরশু দিনকে ছিল হাত পা ঝিনঝিন, একসাথে দুটো হাত দুটো পা। গতকাল সকালে আমি দেখেছি আমার কোমরে কোনো সার নেই, আজকে আমি একদমই নড়তে চড়তে পারছি না। তাহলে তোমাকে ভর্তি নিয়ে নেবে আইসিইউ তে, এবং দেন ইউ উইল বি ডিটেক্টেড অ্যাজ গিয়ান সিনড্রোম বা জিবি সিনড্রোম। তো তার ফলে কি হলো, ওর সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আর কি ট্রিটমেন্টটা শুরু হয়ে যায়। ওর ক্ষেত্রে ওর 2 দিনে 6 বোতল প্লাজমা চেঞ্জ হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে ওর আইভিআইজিও হয়েছে, মানে দুটোকে একসাথে করেছিল। যদিও রিসার্চ পেপার বলে যে আইভিআইজি মানে ইন্ট্রাভেনাস যে ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি দেওয়া হয়, আর প্লাজমা এক্সচেঞ্জ, এই দুটো থেরাপির মধ্যে খুব একটা পার্থক্য নেই। ওখানে তাই কম্বাইন করে চেষ্টা করেছিল। তো ও তারপরে 6 মাস থেকে 1 বছর, হ্যাঁ ও প্রায় 1 বছর ফিজিও করে। 6 মাস তো ওর ধীরে ধীরে ইয়েটা ফিরে আসে আর কি, যেটাকে আমরা বলি আর কি রিকভারি স্টেজ। আর 1 বছর বাদে ও সম্পূর্ণ সুস্থ, এখন পুরোপুরি সুস্থ। কিন্তু এখানে যেটা বলার কথা, যে ও যখন হসপিটালে ভর্তি হয় প্লাজমা থেরাপি চলার সময়ে 3 নম্বর দিনে ওর কিন্তু ফেসিয়াল ডিস্টরশন হয়েছিল। মানে ওর মুখ পুরো বেঁকে যায়। হুম।
তো সেই মানে হচ্ছে কি যে ওটা এই রোগটা বাড়তে বাড়তে নিচ থেকে ওপরে ওঠে। প্রথম কথাই হলো এটা একটা বিরল স্নায়ু রোগ, যেটা কিনা সিমেট্রিক্যাল অর্ডারে হয়, মানে দুটো পাই একসাথে হবে। পোলিওর মতো একটা পা হবে একটা পা হবে না, বা একটা হাত হবে হঠাৎ করে, সেরকম নয়। আর নিচ থেকে আস্তে আস্তে ওপরে ওঠে, মানে পা থেকে আস্তে আস্তে হাত, হাত পা, তার সঙ্গে কোমর, তারপরে আস্তে আস্তে লাংস, অ্যান্ড দেন মুখ, তারপরে চোখ, ইত্যাদি প্রভৃতি। হ্যাঁ। তো সেই ব্যাপারটার সঙ্গে আমি যখন এই 3-4 দিন আগে, আমি একটু ব্যস্ত ছিলাম, তো ওই অরিত্রর কেসটা পড়লাম, তখন জিনিসটা তো একই যেটা হয়েছিল ওর ক্ষেত্রেও, একটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম দেখা যায় এবং ও হসপিটালে ভর্তি হয়। একটু ট্রিটমেন্টটা শুরু হতে দেরি হয়ে গেছে। তো 2016 সালের ইভলিনের স্টোরি আর এই আজকে 2025-এর জানুয়ারি মাসে অরিত্র স্টোরির মধ্যে খুব একেবারেই কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো একজন কানাডায় বসে ট্রিটমেন্টটা করেছিল, যার বাড়িতে একজন ডাক্তার ছিলেন। আর এই ওর ক্ষেত্রে যেটা হয়েছিল যে ডাক্তার প্রথমে ধরতে পারেননি, যখন বলা হয়েছিল তখন অলরেডি ট্রিটমেন্ট শুরু করতে অ্যাকচুয়ালি দেরি হয়ে যায় পুরো ব্যাপারটা। আর কেন দেরি হয়ে যায়, কি দেরি হয়ে যায়, সেটা বিচার্য বিষয় নয়। বিষয়টা হলো যেহেতু এটা খুব বিরলতম একটা বিরল স্নায়ু রোগ, সবসময় সব হসপিটালে এবং এর কোনো ব্যবস্থা বা পরিকাঠামো তো থাকা সম্ভব নয় আমাদের মতো দেশে। এবং এখানে আরেকটা কথা বলা দরকার, সেটা হলো যে এটা এতটাই বিরল, এতদিনে নিশ্চয়ই অনেকবার আলোচনা হয়েছে যে 1 লক্ষ লোকের মধ্যে মাত্র দুজনের হয় ম্যাক্সিমাম। ঠিক আছে। আর এই রোগটা বলার ক্ষেত্রে যে কথাগুলো আলোচনা হয়নি, সেই কথাগুলো বলার জন্য আজকে আমার আশা। এবং যারা বলছিল আমাকে যে কিছু বলো, সেখানে বলাটা মনে হয় তারা এটাই বলতে চেয়েছিল যে কিছু কি কনসার্ন আছে কিনা। তো কনসার্নটা নেই, সেটা আমি পরে আসছি কেন নেই, সেটাই একটু যদি একাডেমিক পার্সপেক্টিভে আমি সবাইকে একটু বোঝাতে পারি, সে তাহলে আমার ভালো লাগবে। তো সেটার কারণ হিসেবে আমি যেটা বলছি, প্রথমে বুঝতে হবে কি যে রোগটা অ্যাকচুয়ালি কি ছিল, মানে রোগটার হিস্ট্রিটা খুব ম্যাটার করে। একটা রোগ হঠাৎ করে বিরল কেন বা কেন হলো, মানে বিরল ভাবে কেন রয়ে গেল, আর কখনো কখনো কোনো কোনো গুলো এপিডেমিক হয়ে যায়, সংক্রমণ হয়ে যায় কি করে। তো সেই জন্য একটু হিস্ট্রিটা একটু যদি দেখি, তাহলে দেখা যাবে যে প্রায় 165 বছর, মানে 1859-এ এই রোগটা ছিল। তখন কোনোভাবেই আর কি এই রোগটার যে ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনটা আর কি কখনোই এটাকে ডেফিনেটলি জিবি সিন্ড্রোম বলেনি। তারপরে 1916-এ এটাকে, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, তখন ইউএসএ তে কয়েকজন আর্মির এই ধরনের সিমটমস দেখা যায়। মানে এই যে প্যারালিসিসটা হচ্ছে একসাথে, সিমেট্রিক্যাল প্যারালিসিস হচ্ছে, এবং আস্তে আস্তে ডেফিনেটলি পা থেকে ওপর দিকে উঠছে এবং খুব র্যাপিডলি প্রোগ্রেস করছে। যখন র্যাপিডলি প্রোগ্রেস করে তখনই আর কি ট্রিটমেন্টের টাইমটা পাওয়া যায় না। অ্যান্ড যেহেতু তখন আর কি শ্বাসকষ্ট হয়, যেহেতু শ্বাস প্রশ্বাস, মানে আমাদের যে শ্বাসতন্ত্রের মাসেল গুলো তো প্যারালিসিস হয়ে যায়, তখন শ্বাসটা নেওয়া যায় না। অ্যান্ড দ্যাট ইজ দ্য মেইন রিজন যে মানুষ মারা যায়। এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো গল্প নেই, মানে ব্রেন টেন কোনো কমায় যায় না, এটা পুরোপুরি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। মানে আমাদের যে নার্ভ নার্ভ সিস্টেমটা হাত পা নাড়তে সাহায্য করে, কথা বলতে সাহায্য করে, হাঁটতে চলতে সাহায্য করে, মানে যে নার্ভাস সিস্টেমটা আমরা বাইরে থেকে কোনো একটা ইম্পালস পেলে বা কোনো একটা ধরুন সিগন্যাল পেলাম, সেই সিগন্যালটাকে প্রসেস করে তো আমরা কাজটা করি, সেইটাকে আর কি সেই নার্ভাস সিস্টেমটা আর কি সেটাকে এফেক্ট করে। তো ইন দ্যাট কেস যেটা দেখা যাচ্ছে যে এই 1916 সালে যখন আবিষ্কার হলো, তখন ফ্রেঞ্চ নিউরোলজিস্ট তিনজনেই ফিজিশিয়ান ছিলেন। এখানে দুজনের নাম আছে, ডক্টর গিয়ান অ্যান্ড ডক্টর বরে। আরেকজন ছিলেন ডক্টর স্ট্রোল, তার নাম পরে আর পাওয়া যায় না, কারণ পেপারগুলো 1926 সালে যখন প্রকাশ পায় তখন এই গিয়ান আর বারে লিখেছিলেন, এবং সেই জন্য এটার নাম গিয়ান বারে সিনড্রোম। আহ তো যেটা দেখা গেছিল যে ওই যে ইউএস আর্মি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় তাদের ওই সেম সিমটমস দেখা গেল, অ্যান্ড দে ইভেনচুয়ালি ডায়েড। সেটা থেকে তারা প্রথমে কিছু বুঝতে পারেননি হোয়াট ইজ দ্য কজাল এজেন্ট। যখনই কারণটা বোঝা যায় না, তখন কিন্তু রোগটাকে কোনো ক্যাটেগরিতে ফেলা যায় না, এবং কেন রোগটা হচ্ছে তো বলা যায় না। সেই হিসেবে আর কি কোনোভাবেই নামকরণটা সেই জন্য ওই গিয়ান বোরে সিনড্রোম হয়ে গেছে তাদের সারনেম দিয়ে। সামহাউ স্ক্রোল বাদ পড়ে গেছেন আর কি এখান থেকে। তারপরে এই রোগটা যেভাবে থাকে সেটা ছিল, ডকুমেন্ট কিছু নেই। পরবর্তী ডকুমেন্টেশন এসেছে 1950s এর মাঝামাঝি কিছু, কিন্তু ডায়াগনোসিসটা করে এনআইএইচ ইউএসএ। সেটা খুব মজার। সেটা অ্যাকচুয়ালি মিড 1970s একটা সোয়াইন ফ্লু হয় ইউএসএ তে, একটা এপিডেমিক ছিল। তারপরে দেখা যায় যে এই জিবি সিনড্রোমের রেট বেড়ে গেছে। তো তখন এই পুরোনো আর্কাইভের সঙ্গে এটা মিল রেখে, মানে
এটার সঙ্গে তো দেখা গেল যে একটা সোয়াইন ফ্লু হলো, তার ভ্যাকসিনেশন হলো, এবং তখন এই রোগটার প্রাদুর্ভাব একটু হলেও বেড়েছে। দেন এটা ডকুমেন্টেশন হলো, এবং ডকুমেন্ট হওয়ার পর এটা ডায়াগনোসিসটা এইভাবেই নথিবদ্ধ করা হলো যে এটা একটা বিরলতম স্নায়ু রোগ, যেটা কিনা একটা অ্যাসেন্ডিং, প্রোগ্রেসিভ এবং সিমেট্রিক্যাল এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করছে বেসিক্যালি। আহ ওটাকে বলা হয়, আমি আর টার্মে যাচ্ছি না, অ্যাকিউট ক্লাসিক প্যারালিসিস আর কি। সিমটম দেখে যে প্যারালিসিসটা হয়। আর পোলিও কিন্তু তখন আবার আস্তে আস্তে সরে যাচ্ছে, মানে পোলিও তো চলে গেছে। পোলিওর যে আমাদের মোটামুটি এখন পৃথিবীতে আর পোলিও নেই, কিন্তু সিমটমসটা এখন তাই পোলিওর পরে লিস্টে এই ধরনের স্নায়ু রোগে কিন্তু জিবি সিনড্রোমই রয়েছে, মানে জায়গা করে রেখেছে। একটা জিনিস যেটা বোধহয় আলোচনা হয়নি এখনো, সেটা হলো এটা একটা কিন্তু জিবি সিনড্রোমটা একটা স্পেকট্রাম অফ ডিজিজ। মানে উম এই জিবি সিনড্রোমের আন্ডারে অ্যাকচুয়ালি 4টে সাবটাইপ আছে, এবং সেই নামগুলো ভীষণ খটোমটো, আমি সবাইকে এটা বলে আর ইয়ে করতে চাইছে না, তাও আমি বলে দিচ্ছি। একটা হয় এআইডিপি। এআইডিপিটার ফুল নাম হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলিরেডিকুলো নিউরোপ্যাথি। এটা বলার মানে বলাটাই শক্ত। এছাড়া আছে একটা আরো 3টে আছে। একটা আমি বলে দিই, AMAN, ছোট করে বলছি। একটা AMSASN, AMSAN, আর ফাইনালি হচ্ছে মিলার ফিশার। তো এই 4টে সাবটাইপে কি দেখা যায় যে একই রকম প্রবলেম হচ্ছে, বাট আমাদের যে নার্ভ সেল সেটা যে এফেক্ট করছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ভাবে। মানে এটার প্যাথোফিজিওলজিটা ডিফারেন্ট। জিবি সিনড্রোম যে এই পুরো স্পেকট্রামটা, তার প্যাথোফিজিওলজি এই 4টে সাবটাইপের ক্ষেত্রে একটু আলাদা। আর আমরা যে স্নায়ুতন্ত্র, মূল অ্যাকচুয়ালি এই রোগটা হচ্ছে একটা আমাদের যে নার্ভ সেলটাকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে, তার ফলে আমাদের সিগন্যালটা যাচ্ছে না শরীরে, আস্তে আস্তে পক্ষাঘাতের মতো হচ্ছে, যেটা ধীরে ধীরে আবার রিকভারিও করা যায়। কারণ বেসিক্যালি এটা এমন কোনো রোগ নয় যে যেটা রিকভারি হয় না। 80% লোক কিন্তু রিকভার করে। এটার মর্টালিটি রেট মাত্র 5%, এবং সেই 5%টা বেসিক্যালি এলএমআইসি তে, মানে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজে। ইউএসএ তে প্রচুর জিবি সিনড্রোম আছে, এদেশেও আছে। জিবি সিনড্রোম নতুন কোনো সিনড্রোম বা কোনো নতুন কোনো আউটব্রেক বা এপিডেমিক নয়। বেসিক্যালি এটা অনেকের আছে, তারা সবাই ফিজিওথেরাপি করে ভালো হয়ে গেছেন। 6 মাস থেকে 2 বছরের মধ্যে সবাই ভালো হয়ে যায়। ভালো কারা হয় না? যাদের ট্রিটমেন্টটা শুরু হয় একটু দেরিতে, বা ধরুন এমন একটা হসপিটালে গেলেন সেখানে আইসিইউ নেই, কিন্তু আপনার অ্যাকিউট ফেজ শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে মানে আমাদের শরীরে অ্যাকচুয়ালি 7 লক্ষ কোটি নার্ভ সেল আছে। সেখানে কিছু নার্ভ সেল আস্তে আস্তে অ্যাকিউট ফেজে যেতে যেতে যদি আপনি ট্রিটমেন্টটা শুরু করেন, তাহলেও কিন্তু এটা হওয়ার কথা না। এবং এটা অতটাও কোনো ভয়ের রোগ নয়। যে আউটব্রেকটা পুনেতে হয়েছে সেটার কথায় আসি, সেটা অ্যাকচুয়ালি ওরা যেটা বলছে এটা জল থেকে হয়েছে। হ্যাঁ, হতে পারে, কারণ এটার কারণ যেটুকু আমি বললাম এই 3টে স্টোরি থেকে, যে যদি দেখেন যে প্রথম ক্ষেত্রে কি হলো, আমি এভলিনের কথা বা এই আমাদের বারাসাতের অরিত্র যাই বলি, এটা হয়েছে অ্যাকচুয়ালি পেটের গন্ডগোল, তারপরে এটা হলো। মানে পুরো রোগটা যতই বিরল স্নায়ু রোগ হোক, এটার অ্যাকচুয়ালি ইউএসপিটা কি, যে এটা হঠাৎ করে শুরু হয়। হঠাৎ করে একদিন সকালে উঠে এই জিনিসটা শুরু হয়। তো এবং এটা তার আগে কোনো একটা রোগ থাকতে হবে। মানে এটা হচ্ছে একটা পোস্ট ইনফেকশন হওয়ার পরবর্তী স্নায়ু রোগ, যেখানে আপনি, যেটা সত্যি বিরল এবং হঠাৎ করে হচ্ছে, আপনি বুঝতে পারছেন না কি করা যেতে পারে। তো এইটা হচ্ছে একটা কি ফ্যাক্টর টু রিমেম্বার, যে মনে করতে হবে যে আমার অ্যাটলিস্ট 2 সপ্তাহ থেকে ম্যাক্সিমাম 4 সপ্তাহ আগে কোন রকম কোনো ইনফেকশন হয়েছিল কিনা, কোনো ভ্যাকসিন আমি নিয়েছি কিনা। কারণ ভ্যাকসিন স্লাইটলি ইনক্রিজ করে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইনক্রিজ করে। কোভিড এর সঙ্গে এটা লিঙ্ক আছে। ইটালিতে কোভিড এর পরে জিবি সিনড্রোম বেড়েছে, কোভিড ভ্যাকসিনেশনের পরে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের পরে সেটাও পেপারে আছে, স্লাইটলি বাড়ে এগুলো। মেন ফ্যাক্টর 60% কেসে হচ্ছে ওই যেটা রক্তামাশা, মানে যেটা আমাদের মেইনলি বাচ্চাদেরও খুব ডায়রিয়া হয়, যে কারণে ওর ব্যাকটেরিয়াটার নাম এতদিনে অনেকেই জানে, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনাই, সি জেজুনাই, ওটার কারণেই 60% হয়। এছাড়া ভাইরাস আছে, ভাইরাসের মধ্যে ইপস্টিন বার ভাইরাস আছে, জাপানিজ এনসেফালাইটিস আছে, জিকা আছে, প্রচুর ভাইরাস আছে, সেগুলোর কারণেও হয়। নট দ্যাট যে একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে, তা কিন্তু নয়। তো ভাইরাস ব্যাকটেরিয়ার কারণেও হয়, আপনার ভ্যাকসিনেশন নিলে হয়। আর একটা হচ্ছে যদি আপনার কোনো ইনজুরি হয়, পোস্ট ইনজুরি, যে আপনি যদি পোস্ট ইনজুরিও এটা জিবি সিনড্রোমটা হতে পারে। আর ট্রমাতে হয়, যেটা প্রথম নথিবদ্ধ হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে। ধরে নেওয়া যায় যে ইউএস আর্মির যারা, তারা অ্যাকচুয়ালি ইনজুরি অ্যান্ড ট্রমা বোথ কেসে তাদের ক্ষেত্রে জিবি সিনড্রোমটা হয়। তো এই বেশ কতগুলো কারণ আছে, এবার বোঝা যাচ্ছে তো, মানে এতগুলো কারণ এবং এতগুলো সাব টাইপ, তার মধ্যে এত বিরল এবং হঠাৎ করে শুরু হয়।
সেই জন্য না ট্রিটমেন্টটা খুব দক্ষ নিউরোসায়েন্স মানে নিউরোলজিস্ট ছাড়া খুব মুশকিল, ইমিডিয়েটলি আমাদের দেশের কন্টেক্সটে বলছি। আর বিভিন্ন অন্য দেশে বা ওয়েস্টার্ন কান্ট্রি বা ওয়েস্টার্ন ইউরোপে এটা খুব বেশ মানে কমন বলতে আমি বলতে চাইছি, কিন্তু সেই 1 থেকে 2 জনের মধ্যে, মানে বিরলের মধ্যে এটা ওরা জানে যে হাউ টু ট্রিট। আর ট্রিটমেন্টও আছে। তারপরে তো ফিজিও চলে আর কি। এটাই হলো কথা। আর আমি এই রোগটা নিয়ে যে ব্যাপারটা আছে যে এটা কি সত্যি পাবলিক হেলথ কনসার্ন কিনা, না, পুনের আউটব্রেকটা নিয়ে খুব দেখলাম চিৎকার চেঁচামেচি হচ্ছে। পুনের আউটব্রেকটা কেন হয়েছে জানা গেছে, আমি সত্যি 100 জন হয়েছে, তো কারণটা একই। কিন্তু তার মধ্যে অধিকাংশ আইসিইউতে যত লোক বেশি ভর্তি হবে সেটা ভয় পাওয়ার কারণ না, সেটা একদিক থেকে বেটার, কারণ দে আর গোয়িং থ্রু দ্য ট্রিটমেন্ট। তো ওয়ান্স ইউ আর গোয়িং থ্রু দ্য ট্রিটমেন্ট, দেন ইউ আর সেফ। কারণ এটার 3টে ফেজ আছে। প্রোগ্রেসিভ ফেজ আছে, দেখুন প্রোগ্রেস করছে খুব তাড়াতাড়ি, এবং কিছু জনের ক্ষেত্রে খুব র্যাপিডলি হচ্ছে, কিছু জনের ক্ষেত্রে অত র্যাপিডলি হয় না। সেই কারণটা এখনো অব্দি রিসার্চ করে পাওয়া যায়নি, কারণ মানে জানা কথাই যে যে রোগটা খুব কম হয় এবং যে রোগটায় প্রায় 80% লোক ভালো হয়ে যায়, তাতে ফান্ডিংও কম থাকে এবং লোকজন অত বেশি কাজ করে না। কিছু কাজ হচ্ছে যে কিভাবে এটা বেসিক্যালি টি সেল এবং বি সেল, আমাদের যে অ্যান্টিবডি যেগুলো শরীরে আছে, সেগুলো কিভাবে কাজ করছে। বেসিক্যালি দেখা যায় যে ধরুন আপনার শরীরে এই ধরুন যে কারণগুলো বললাম, যে ভ্যাকসিন যখন নেন তখন কি আপনি শরীরে যাতে অ্যান্টিবডি তৈরি হয় সেরকম একটা অবস্থা তৈরি করছেন, আরো বেশি বেশি অ্যান্টিবডি। আমাদের যখন অ্যালার্জি হয় শরীর কি করে, আরো বেশি বেশি অ্যান্টিবডি তৈরি করে। এটা অ্যাকচুয়ালি নিজেদের শরীরের যে অ্যান্টিবডিটা সেটা নিজেদের শরীরের সেলকেই ক্ষতি করছে। তো তার জন্য এটা হয় আর কি, মানে সেলফ অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে ওটাকে। গ্যাংলিওসাইড অ্যান্টিবডি বলে। বেসিক্যালি ওই যে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি যে ব্যাকটেরিয়াটা বললাম বা যে ভাইরাস গুলো বললাম, ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াতে না এক ধরনের অ্যান্টিজেন বা প্রোটিন থাকে, যেটাকে দেখতে যেটাকে মিমিক করে। আমাদের শরীর তো মিমিক করে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা বা তৈরি করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি গুলো কি করছে যে ওটার যে স্ট্রাকচার বা যে সেটা আমাদের শরীরের যে নার্ভ সেল তার সঙ্গে মিলে যায়, তখন ওরা ওটা আমাদের নিজের শরীরের নার্ভ সেলকে মনে করে যে ফরেন বডি, তখন অ্যাটাক করছে। তো এটাই হলো গল্প। আর আমাদের শরীরের নার্ভ সেলের ক্ষেত্রে একটা খুব সুন্দর, আমি একটা কথা একটু বলতে চাই, মনের মানে হয়তো সবার ভালো লাগবে। আমি নার্ভ সেলটাকে একটা গাছের সঙ্গে তুলনা করি, কারণ গাছের যেমন ধরুন শাখা প্রশাখা থাকে, গুড়ি থাকে এবং শিকড় থাকে, নার্ভ সেলও তাই। একটা নার্ভ সেল যদি একটা গাছ হয়, তাহলে বাইরের যে সিগন্যালটা আছে সেটা হচ্ছে ওই শাখা প্রশাখা বা ব্রাঞ্চেস, সেখান থেকে নিয়ে গুড়ি যেটা সেটা দিয়ে প্রবাহিত হয়ে শিকড়ের মধ্যে দিয়ে আমাদের একটা নার্ভ সেল থেকে আরেকটা নার্ভ সেল, আরেকটা নার্ভ সেল থেকে আরেকটা নার্ভ সেলে যায়। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটাকে এটা এফেক্ট করছে, সেখানে আমরা কি করছি, হাত পা নাড়তে পারছি না, কারণ ওটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ক্ষতি করছে ওই মাঝখানে যে গুড়ির পার্টটা, তো সিগন্যালটা ঠিক মতো যেতে পারছে না। এবং আর ডিটেলসে না গিয়ে বলি যে ওই যে গুড়ির মধ্যে আমাদের যেরকম মাঝখানের পার্ট থাকে, সাইডের, মানে আমাদের গুড়িতে কি থাকে, একটা আহ আমাদের জাইলেম ফ্লোয়েম, আমি অত বলছি না, মানে নার্ভ সেলের একটা কোর এরিয়া থাকে, তার বাইরে একটা মাইলিন শীট থাকে। তো গাছের যেমন বাকল থাকে, তো ওই বাকলটাকেও এফেক্ট করতে পারে, আবার ভেতরে যে গুড়ি পার্টটা যেটাকে সেই অ্যাকশন যেটাকে বলে সেটাকেও এফেক্ট করে। তো এর উপরে ভিত্তি করে যে সাবটাইপ গুলো বললাম, সেই সাবটাইপ গুলো হয় এবং বিভিন্ন নার্ভাস সিস্টেম এফেক্ট করছে, মোটর সেন্সরি। আমাদের যে সিগন্যালটা ওভাবে হয়, তো যে আসে মোটরে এবং সেন্সরিতে হয়, পাস করে। তো বেসিক্যালি ওটা যখন হচ্ছে না, সিগন্যালটা ব্যাহত হচ্ছে, তখনই আর কি আমাদের মাসল উইকনেসটা তৈরি হয়ে যাচ্ছে। তো মাসল উইকনেসটা খুব র্যাপিডলি হওয়ার কারণটা এখনো ডিফাইন করা যায়, মেনলি ওই খুব তাড়াতাড়ি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তো পসিবলি এটা হতে পারে, দেয়ার আর সাম রিসার্চ যে যেখানে বলা হচ্ছে যে ধরুন আপনি ইনফ্লুয়েঞ্জার সময়, এখন আপনি হয়তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়েছেন, তার সঙ্গে আপনার আবার একটা রক্তামাশা টাইপের হলো, ঠিক আছে, তো দুটো একসাথে হচ্ছে, তো বেসিক্যালি যেটা হয় যে শরীরে অ্যান্টিবডি ইয়েটা বেড়ে যাচ্ছে। তো তখন কুড বি আ রিজন যে আপনার তাড়াতাড়ি অনসেট অফ দা সিমটম শুরু হয়ে যাচ্ছে এবং সেটা র্যাপিডলি প্রোগ্রেস করছে। তো দ্যাট কুড বি আ রিজন। তো যাই হোক, এটা নিয়ে চিন্তা করার কোনোই কারণ নেই। পুনের ঘটনাটা থেকে আমাদের পশ্চিমবঙ্গের যে মৃত্যু, তার কোনো লিঙ্ক নেই। আর এটা এপিডেমিক নয়, এটা ছোঁয়াচে নয়, এটা হেরিডিটারি বা আপনার হয়েছে বলে আপনার সন্তানের হবে এরকম কোনো ব্যাপার নেই। আহ আপনার হয়েছে বলে আপনার মানে কোভিড এর মতো আশেপাশের লোকেদের হবে সেরকমও নয়। আহ আর সেই জন্য এটা এটা নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই। এটা এপিডেমিক, কয়েকটা এপিডেমিক কখনো হয়নি, আউটব্রেক হয়েছে, পেরুতে হয়েছে 2019 সালে। 2011 সালে মেক্সিকো আর ইউএসএ তে বাইন্যাশনাল আউটব্রেক হয়েছে, মানে কিছু লোক মেক্সিকো থেকে কলোরাডোতে ফিরেছিল, 8 জন মতো লোক।
তারা ওই একই রকম কন্টামিনেশন নিয়ে ফিরেছিল বলে তাদের হয়েছিল। মানে এখন কিছু লোকের, তারা যদি ওই পুনের ওই জায়গায় থাকে এবং কলকাতায় আসে, তাহলে ওরা তাদের ক্লাস্টারটা এক, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে সেই ক্লাস্টার, মানে সেই ক্লাস্টারে যে লোকগুলো আছে বা যারা আহ এই রোগে আক্রান্ত হয়েছে তাদের পাশে গেলে আপনার হবে, ঠিক আছে। তবে ডেফিনেটলি আপনি যদি সেই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করেন, বাথরুম শেয়ার করেন বা বিভিন্ন জিনিস, তাহলে তো নিশ্চয়ই আপনারও সেই রোগ, মানে রোগটা হবে। তারপরে আপনার আদৌ জীবী হবে কিনা সেটা আরেকটা পরের স্তর আর কি। তো যাই হোক, তো ডেফিনেটলি এটা পাবলিক হেলথ কনসার্ন নয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর যারা মারা যাচ্ছেন সেক্ষেত্রে একটা কথা বলি যে আজকে বোধহয় আরো দুজনের যে মৃত্যু সংবাদ পাওয়া গেছে নিউজে, এবং সেক্ষেত্রে লেখা আছে জিবি সিনড্রোম। আমি ঠিক জানি না যে আহ, মানে এটা টেস্ট করে বলা হয়েছে কিনা বা তার আদৌ কোনো ট্রিটমেন্ট হয়েছিল কিনা। যে বয়স্ক ভদ্রলোকের কথা বলা হচ্ছে, বা বাচ্চাদের ক্ষেত্রে এটা তো একটু হার বেশি সংক্রমণের। ও আরেকটা কথা, বয়স্ক ছেলেদের মধ্যে এই সংক্রমণের হারটা একটু হলেও মেয়েদের থেকে বেশি। বয়স্ক মানে বেশ বয়স্ক, 75 80-র ওপরে যাদের বয়স, যেসব বয়স্ক ভদ্রলোক আছেন তাদের ক্ষেত্রে এই যেটা হয়, তখন না রিকভারি ফেজটা, আহ ওই যে ফিজিও করে রিকভার হয়ে একদম নর্মাল লাইফে ফিরে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বার্ধক্যজনিত কারণে। তো এবং আরো আমার মনে হয় যে বহু লোক, এখন প্রচুর সেলিব্রিটি জিবি সিনড্রোম হয়েছে, সেই লিস্ট আছে গুগলে। আহ প্রচুর লোকের হয় জিবি সিনড্রোমটা। একটা মানে স্নায়ুরোগ হচ্ছে, ঠিক মতো ট্রিটমেন্ট করলে একটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে, কিন্তু ট্রিটমেন্টটা একটু ব্যয় সাপেক্ষ। মানে ইউএসএ তে প্রায় ইন্স্যুরেন্স ছাড়া ইটস ডিফিকাল্ট, এখানেও ইঞ্জেকশন গুলোর একটু কস্ট আছে। তো আমার ক্ষেত্রে পাবলিক হেলথ কনসার্ন বলতে এটাই, যে যাদের এই ব্যয়ভারটা বহন করার ক্ষমতা আছে তাদের ক্ষেত্রে হয়তো এটা ঠিক মতো ট্রিটমেন্ট, অনসেট অফ দ্য ট্রিটমেন্ট হলে এটা সেরে যাবে, এবং 85% কেসেই সেরে যাবে। 15% কেসে কিছু ডিসঅর্ডার থেকে যায়, মানে হয়তো তারা সারা জীবন ড্রাইভ করতে পারলো না, বা অন্য কোনো একটা কাজ করতে পারছে না, সূক্ষ্ম কাজ, সেলাই। তবে সাঁতার কাটলে খুব সহজে ফল পাওয়া যায়, 1 বছরের মধ্যে অনেকটা ঠিক হয়ে যাওয়া যায়। আর জিম করলে, নিয়মিত ব্যায়াম করলে, যোগ ব্যায়াম করলে ইত্যাদি, এবং কিছু নার্ভের প্র্যাকটিস, ডিপ ব্রিদিং করাটাও খুব জরুরি। তো সেটা ঠিকই, কিন্তু আমার যেটা কনসার্ন হয় যে যারা গরিব বা যারা এই ট্রিটমেন্টটা অ্যাফোর্ড করতে পারবে না তাদের ক্ষেত্রে সত্যি এটা সমস্যার। এবং আমাদের ক্ষেত্রে পাবলিক হেলথ কনসার্ন এটাই হয়ে যায় যে জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী উন্নত বা হাই ইনকাম কান্ট্রিগুলোতে তো ইন্স্যুরেন্স থাকে এবং সেভাবে হয়, লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রিতে দ্যাট ব্যারিয়ার, মানে দ্যাট গ্রুপটা, হাউ টু টেক কেয়ার অফ দোজ পিপল, সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জিনিসটা আমার মনে হয় একটা একটা হেলথ কনসার্নে আনা উচিত গভর্নমেন্টের, সেরকম পলিসি থাকা উচিত যে ফ্রিতে করা যায় কিনা না ট্রিটমেন্টটা। কারণ আমরা কেউই ডিজার্ভ করি না যে রোগটা এতটাই বিরল সেখানে আমাদের মৃত্যু হোক, সেটা 5% হোক আর 1%ই হোক। তো সেইটাই কিন্তু আসল কনসার্নটা অ্যাকচুয়ালি আমার মনে হয় ইন্ডিভিজুয়াল, মানে কিরম বলুন তো, যে আমার যদি হঠাৎ করে কোনো রকম ভাবে হাতে ঝিনঝিন বা অসাড় ভাব মনে হয়, সঙ্গে সঙ্গে এমন হসপিটালে যাওয়া যেখানে আইসিইউ আছে, এবং যেখানে ভালো নিউরোলজিস্ট আছেন আর কি। আইসিইউ থাকতে হবে এবং ট্রিটমেন্টটা যাতে ঠিক মতো শুরু হয় সেটা খুব ইম্পর্টেন্ট। তো এইটুকুই আর কি। আর এটা তো ডাক্তাররা জানেন যে বহুদিন ধরেই তারা এটা ট্রিটমেন্ট করে এসেছেন, প্রতি বছরই কিছু না কিছু থাকে। এখন ভাইরাস ভয় দেখাচ্ছে, ভাইরাস নিয়ে কোনো কথা হলেই সব খবর হয়ে যাচ্ছে, তো সেই জন্য আসলে নিউজগুলো একটু আহ চলে আসছে সামনে বিভিন্ন ভাবে তাতে। এবং সেখানে আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি আসলে এবার একটু প্রশ্নতে যাই। আতঙ্কিত হওয়ার কি কোনো কারণ আছে? না, একেবারেই কোনো কারণ নেই। আমার মনে হয় যে একটু কনসার্ন, মানে একটু সচেতন হওয়ার জায়গা রয়েছে একটু সবার জন্যই, এবং সেটা শুধু আজকে এই নিউজে কিছু খবর আসছে বলে সচেতন হব তা নয়। মানে ধরুন, যে কোনো সময় যে কোনো ব্যক্তির যদি হঠাৎ করে হাত পা অসাড় লাগে, হাত পা ঝিনঝিন করে, এবং সেটা বেশ সারাদিন ধরে থাকছে, তাহলে তো আমরা মনে করি কিছু না কিছু একটা কারণে হচ্ছে, এটা তো অকারণে হবে না, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া। এবং যদি সেটা তাড়াতাড়ি বাড়তে থাকে, মানে এটা কি বলুন তো, কারোর ক্ষেত্রে স্লোতে প্ল্যাটুতে পৌঁছায়, কারোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি, আমারটা আমি নিজেই বুঝতে পারবো, তাই না? সেটা তো আর কেউ বুঝতে পারবে না। সেটা যদি হয় তাহলে এমন হসপিটালে যাওয়া, সেই সচেতনতা তো দরকার যেখানে খুব ভালো আইসিইউ আছে, এবং যেখানে প্লাজমা থেরাপি বা ইনজেকশন গুলো সহজে অ্যাভেলেবল।
তো সেটাই আমি যেটা বললাম, আমার কনসার্ন পাবলিক হেলথ থেকে যাদের সেই এফোর্টটা করার মতো ক্ষমতা নেই তাদের কি হবে। এই যে অরিত্রর ক্ষেত্রে আমি জানি না নিউজটা সত্যি না মিথ্যা, যে তার ইঞ্জেকশনটা দিতে চেয়েছিল, পারমিশন পায়নি। তো এখানে তো একটুখানি কথা বলার জায়গা নিশ্চয়ই আছে, যে পাবলিক হেলথ কনসার্ন থেকে যে পারমিশন কেন পাবেন, এরকম একটা জায়গায় সচেতনতা তো থাকা উচিত যে ইমিডিয়েটলি দ্যাট হ্যাজ টু বি ইন্টারভিনড, তাই তো? তো পারমিশনের জন্য বসে আছে, এটা তো ঠিক না। তো যাই হোক, তো আমার মনে হয় সেইটা ইম্পর্টেন্ট এখানে। আর এর বাইরে তো নিজের মানে নিজের সচেতনতা বলতে এই মুহূর্তে একটা, অনেকেই বলছেন যে মাছ মাংস ডেয়ারি, স্পেশালি মাংস না খেতে, কারণ ওই যে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনে ইনফেকশন হওয়ার সুযোগ থাকে সেই জন্য। তাতে আবার অনেকে বলেছে যে যারা শাকাহারী তারা খুব বলেছে যে আমাদের হবে না, এরকম কোনো কারণ নেই। ডেফিনেটলি একটা প্রবাবিলিটি, একটা ফ্যাক্টর কম যারা শাকাহারী তাদের ক্ষেত্রে, কিন্তু এটা ভ্যাকসিন অন্য কোনো কারণেও হতে পারে, সুতরাং সেখানে এটা ভাবার কোনো কারণ নেই যে শাকাহারী ভার্সেস যারা মিট খায় তাদের মধ্যে একটা বিশাল পার্থক্য হয়ে যাচ্ছে। এমনিতেই রোগটা বিরল, সুতরাং সেখানে অত কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। তো এটাই আমার মনে হয় যে যদি কোনো প্রশ্ন থাকে, ইনিশিয়াল রিয়াকশনস কি? আচ্ছা, ইনিশিয়াল ডিস্টাল এরকম কিছু নেই এখানে। এখানে যেটা হয় না, মানে হঠাৎ করে যেটা বলছিলাম, আমি শুরুই করেছিলাম ওটা দিয়ে, যে দুটো পায়ের ক্ষেত্রে এটা নিচ থেকে শুরু হয়, জেনারেলি ডিস্টাল থেকে শুরু হয়, ডিস্টাল থেকে প্রক্সিমাল নার্ভাস সিস্টেম মানে প্রক্সিমালে আসে। তো দুটো পায়ে আপনি একটা অসারতা অনুভব করবেন, একটা ঝিনঝিন একসাথে দুটো পায়ে হবে। এবং পা ফেলতে গেলে তার কিছু ঘন্টার মধ্যে হতে পারে বা 24 ঘন্টার মধ্যে হতে পারে মনে হবে একটা স্পঞ্জের উপর দিয়ে হাঁটছি, বা যে স্কিনের নিচ দিয়ে, যেটা আমি শুনেছি, আমার তো হয়নি, এবং যেভাবে ডকুমেন্টেড করা আছে যে স্কিনের নিচ দিয়ে মনে হচ্ছে অনেক ইনস দ্য ওয়ে দে সে ইজ বেসিক্যালি টিংলিং। টিংলিং মানে হচ্ছে সুড়সুড়ি, ঝিনঝিন, অসারতা, মাসেল উইকনেস ইত্যাদি। আচ্ছা, অনেকে সুন্দর সুন্দর বক্তব্য লিখেছেন, সেটা আর আমি পড়ছি না। আহ শুনতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, শুনতে কি অসুবিধা হয়েছে? আমি জানি না অবশ্য। সরি তার জন্য, কারণ অসুবিধা হওয়ার তো কথা নয়। আহ, আর কিছু প্রশ্ন আছে কিনা আমি একটু দেখে নিই, এটুকুই আমার বলার ছিল। একদমই চিন্তা করার কিছু নেই। আর শেষ পর্যন্ত হচ্ছে যে ওই যে সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা আপাতত পাতালে ঢুকবে না, সীতা রামের পাশে বসবে, সেটাই হচ্ছে কথা। তো সেটা হলো এই যে নিজের সচেতনতা আর কি। এত কিছু জানার পরে মানে যেটা কথা হলো যে যদি কখনো অসাড় ভাব মনে হয় হাত পায়ে, বা হঠাৎ করে খুব মাসল উইকনেস লাগে, ইমিডিয়েটলি ডাক্তার দেখানো, এবং ভালো ডাক্তার দেখানো। এটাই আর কি। আর এই মুহূর্তে যদি সম্ভব হয় মাংস, ডেয়ারি প্রোডাক্ট অ্যাভয়েড করা যেতে পারে, যদিও যেহেতু কলকাতায় কোনো ক্লাস্টার নেই, কলকাতায় পুনের মতো অবস্থা হয়নি, এটা করার কোনো দরকার নেই। প্রিকশন, নিবেদিতা চক্রবর্তী জিজ্ঞেস করছে প্রিকশনস কিছু নেওয়ার আছে। ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা একটু দরকার, সেটা সবসময় যে কোনো হেলথ কনসার্নে ভীষণ বেশি পরিষ্কার থাকা। আর একটা ব্যাপার হচ্ছে যে ভাইরাস থেকেও তো হয়, তো অনেকে মাস্ক পরতে বলছেন। তো আমি নিজে পার্সোনালি মাস্ক পরায় বিশ্বাসী। কারণ মাস্ক পরলে আমাদের ওখানে যেরকম ধুলো বালি এবং যে লেভেলের মানে পিপল হ্যাভ সাম ক্যারিং, মানে সবসময় তো সিমটম সঙ্গে সঙ্গে বোঝা যায় না, তো সেই ক্ষেত্রে আর কি মাস্ক পরে নিলেই ভালো। বইমেলা চলছে, তো মাস্ক পরে নেওয়া ভালো যদি সম্ভব হয়। শীতকাল তো কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। আর বলা যায় না, যদি সম্ভব হয় কিছুদিন কিছু, আসলে আমি ঠিক বলবো না মাংস ডেয়ারি প্রোডাক্ট অ্যাভয়েড করতে, কারণ উইদাউট এনি রিজন এটা করার কোনো দরকার নেই। আহ যাই হোক, আর আমি দু একটা প্রশ্ন দেখছি যদি সম্ভব হয়। আর অলরেডি ½ হয়ে গেছে। আহ সাধারণ স্তরে সাবধানতা কি কি নেওয়া যেতে পারে আমি বললাম। প্রাথমিক লক্ষণ বলেছি। ইফ ইট ইজ নট ইনফেকশাস, হাওড়া কাম অ্যান আউটব্রেক টেক্স, হাউ ক্যান হবে, হাউ ক্যান অ্যান আউটব্রেক টেক্স প্লেস? ওকে, সো ইটস আ গুড কোয়েশ্চেন। তো ইনফেকশাস আর আউটব্রেকের মধ্যে যেমন সম্পর্ক আছে, তেমনি এটাও সত্যি, ইনফেকশাস মানে সংক্রমণ। তো সংক্রমণটা পারস্পরিক ছোঁয়ায় না হলেও অনেক সময় একটা কজিং এজেন্ট থেকে একসাথে একই লোক একটা সোর্স থেকে যদি কিছু ব্যবহার করে, তাহলেও সেটা আউটব্রেকের দিকে যায়, কারণ সংক্রমণটা একটা সোর্স থেকে হচ্ছে। এক্ষেত্রে বলা হচ্ছে যে জল থেকে হয়েছে। যেরকম যদি একটা ফুড মার্কেটে ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে এবং ব্যাকটেরিয়া ডেভেলপ করে, তাহলে সেই ফুড মার্কেট
থেকে যারা যারা মাংস কিনবেন একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, তাদের প্রত্যেকের সেটা হবে। তো তখন সেটাকে আউটব্রেক বলা হয়। এপিডেমিক তো আরো অনেক পরের স্তর। তো তখন ওই ক্লাস্টারটা দেখা হয় এবং ক্লাস্টারটাকে চেক করে আস্তে আস্তে দেখা হয় যে তাদের লক্ষণগুলোকে, এবং সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে যাওয়া হয় যে কি থেকে পয়েন্ট সোর্স অফ অরিজিনটা কি। তো ওইভাবে আউটব্রেকটা নেয়। উম আচ্ছা। সো আমার আগের প্রশ্নগুলো দেখা হলো না, এইটুকুই আজকের জন্য। আমার মনে হয় যে একটু দেরি হয়ে গেল পুরো নিয়ে আলোচনা করতে, আমি একটু ব্যস্ত ছিলাম। আর আমার মনে হয়েছিল যে এটা যেহেতু চলে আসছে, এই রোগটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কি আছে, কিন্তু ন্যাচারালি খবর হতেই থাকে এবং প্রশ্ন আসতেই থাকে। তো যতটুকু বললাম ততটুকু ভাল লাগলো। আপনাদের যদি একটু উপকার হয় বা ভালো লাগে, সেটুকুই আর কি। আর ডাক্তাররা অলরেডি এটা নিয়ে মানে এর উপসর্গ এবং সেগুলো নিয়ে অনেক কথা বলেছেন। তো সেগুলো নিয়ে আমার আর কিছু বলার নেই। এবং শুধু একটাই কথা যে এটার পার্থক্য হয়ে যায় যে অনসেট অফ দ্য ট্রিটমেন্টে, আমি কখন ট্রিটমেন্টটা শুরু করছি এবং ট্রিটমেন্টটা ঠিকঠাক হচ্ছে কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট। সেখানেই পার্থক্যটা হয়ে যাচ্ছে। ওই যে ইভলিনের স্টোরি আর অরিত্র স্টোরির মধ্যে পার্থক্য এটাই যে দুজনের ট্রিটমেন্টটা ঠিক সময় শুরু হয়নি। একজনের হলো বলে সে বেঁচে গেল, একজনের হলো না। এবং এই জায়গাতে আমাদের পলিসিটা চেঞ্জ করতে হবে, কারণ একটা ইনজেকশন নিতে বা কিছু করতে যদি পারমিশন লাগে বা ইয়ে লাগে, বা ডাক্তারের যদি মনে হয় যে আমার সঠিক মানে আই ডোন্ট হ্যাভ দ্য ইনফ্রাস্ট্রাকচার টু ডু দ্যাট, দেন ইজ প্রবলেমেটিক। কারণ এই ধরনের রোগগুলো বিরল হোক আর যাই হোক, as I said, যে it is very important to have the proper infrastructure and the policy should be there to understand and to execute what I will do next. রোগটা ধরতে পারাটা খুব জরুরি, সেটাই হচ্ছে কথা। আর এর বাইরে আর তো আপাতত এই মুহূর্তে কিছু বলার নেই। যদি কিছু প্রশ্ন থাকে সেটা আমি পরে লিখে দেবো। এবং আমার কাছে আমি যেগুলো যা বললাম সবই নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন থেকে বলেছি। সুতরাং যাদের অ্যাক্সেস আছে তারা দেখে নিতে পারবে। আর আমি বেশি তো ফটোমটো ব্যাপারে আর যাইনি। আহ, তো এটার কোনো ভ্যাকসিন ট্যাকসিন নেই, বরঞ্চ ভ্যাকসিন নেওয়ার পরে এটা হয়। সেটা আমাকে একজন পার্সোনালি প্রশ্ন করেছিলেন যে এটার কি কোনো ভ্যাকসিন আছে, তাই বললাম। এই উত্তরটা মনে আছে। আহ তারপরে একজন লিখেছেন রাজীব গাঙ্গুলি মেডিসিন ডক্টর বলে প্রশ্নবোধক চিহ্ন। আমি বুঝলাম না প্রশ্নটার মানে কি। মেডিসিন ডক্টর, মেডিসিন ডক্টর আপনাকে রেফার করবে আইসিইউ তে যাওয়ার জন্য, কিন্তু ঠিক মতো রোগটা বলতে হবে আইসিইউ এর ডাক্তার যাতে বুঝতে পারেন। ভালো হসপিটাল হলে নিশ্চয়ই অসুবিধা হবে না। আহ চিন্ময় চ্যাটার্জি যে কোনো মাংস আর ডেয়ারি প্রোডাক্ট, হ্যাঁ মানে মিটে কন্টামিনেশন হলে যে কোনো মিটেই হয় একই রকম, মানে মোরাললেস একই রকম ভাবে, অ্যাটলিস্ট জেজুনির ক্ষেত্রে তাই হয়। আহ, আচ্ছা, সবাই তো মাংস সেদ্ধ করে খায়, সব ব্যাকটেরিয়া না ভাই, কিছু ব্যাকটেরিয়া থেকে যায়। সেরকম হয় না সব সময়। তো ঠিক আছে, আজকে এটাই বলার ছিল। আর চিন্তা চিন্তা করার কোনো কারণ নেই। সবাই বইমেলা এনজয় করুন, পারলে মাস্ক পরে যান। আর পেটের রোগ যেন না হয়, হ্যাঁ সেটা একটু খেয়াল রাখলেই ভালো। আর যদি হয়ও অসুবিধার কিছু নেই, কারণ তাহলে ওই যে বললাম যে আমরা একটু লাকি যে আমাদের অ্যাক্সেস আছে টুয়ার্ডস গুড হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সিস্টেম। তো সেদিক থেকে এই রোগটা নিয়ে একেবারেই চিন্তা করার কিছু নেই। এবং আমি জানি দু একজন আমাদের ওখানেও কয়েকজন সেলিব্রিটিও আছেন যাদের জিবি সিনড্রোম হয়েছে, এবং তারা সেটা ডকুমেন্টও করেছেন। অনেকেই হয়তো ফেসবুকে দেখেছেন সেসব। তো এটুকুই বলার। সবাই ভালো থাকবেন, আহ সুস্থ থাকবেন। আমি একটা কমেন্ট করছি। সুপ্রতিম ঘোষ, I lost one of my Jamai Babu, one of your Jamai Babus, okay, on GB syndrome a few years back. I know how severe, and yes, it is severe in that way. As I said, that 5%, and then if the onset of the treatment is not at the right time, that's what it is. Thank you so much. I hope that you got some glimpses of what I wanted to say and what is all about, and why when you go to the doctor ICU and what you need to be taken care of. So that's it. Thanks. Bye bye. অনেক রাত হয়ে গেল, 10টা বেজে গেছে। গুড নাইট।